मार्केट किन्तु दारुण पुरो मने हच्छे जेन धर्मतला चत्वरे घुरे बेड़ाচ্ছি। ये क्या है गोरंदा खीरा? हाँ गोरंदा जोंग, जोंग बोलते हैं, खीरा मतलब जोंग। এই হলো নদী, নদীটা ক্রস করে যেতে হবে ওই রাস্তাটা দিয়ে সামনের দিকে। जनवरी में शायद ये एक फेस्टिवल होगा, टाइसन फेस्टिवल, वो बागमारा में होगा। বাগমারা में। हाँ जी। সামনেই হচ্ছে স্টেশন আর এখানেই আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আর এই অটো স্ট্যান্ড থেকে বা এই রোডটা থেকে যখনই বেরোবেন সামনে এইরকম একটা ভিউ। গারো পাহাড়ে সব থেকে লম্বা কেভ হচ্ছে এই কেভটা আর তার ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। আর এই হলো এদের টেন্টগুলো আর ওইদিকে বাথরুম ওয়াশরুম সব কিছু আছে, ঠিক আছে। তো আজকে রাতটা আমি এখানেই স্টে করব। নমস্কার, আমি সুমন। আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ আর আমি আজকে রওনা দিচ্ছি একদম নতুন ট্যুর মেঘালয়ের উদ্দেশ্যে। আর মেঘালয় যাব, কিন্তু এই ট্যুরটা একটু অন্যরকম হবে, একটু অফবিট হবে। মানে আপনাদের আমি অফবিট মেঘালয় এই ট্রিপে ঘুরিয়ে দেখাবো। এখন টাইম হয়েছে 4:14 আর আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির পাশের স্টেশনে, একদম সুভাষগ্রাম স্টেশনে। তো ট্রেন ধরবো 4:17 ট্রেন যেটা আসছে, আর ওই ট্রেন ধরে যাব শিয়ালদা, তারপরে শিয়ালদায় নেবে যাব হাওড়ার দিকে। তো অনেক কষ্ট করে উঠে পড়েছি ট্রেনে, প্রচণ্ড ভিড় ট্রেন। একটু আগে একটা ফাঁকা ট্রেন বেরিয়ে গেল, অনেক চেষ্টা করলাম ট্রেনটাকে ধরার কিন্তু ধরতে পারলাম না। যাই হোক, একটা সাইড নিয়ে নিয়েছি আপাতত। তো এখন গন্তব্য আমার শিয়ালদা। সময় এখন 5:04, পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এখন এখান থেকে আমাকে ট্রান্সফার হতে হবে হাওড়া স্টেশনে। দুটো পথ আছে, একটা হচ্ছে আপনি বাসে কিংবা ট্যাক্সি করে যেতে পারেন, আরেকটা মেট্রো করে যেতে পারেন। তো আমার হাতে যা টাইম আছে তাতে আমি মেট্রো করেই এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হব। পড়ে থাকতে দেখলে চলে এসেছি হাওড়া স্টেশনে, এবার ভেতর দিকে ঢুকবো। আমার আজকে 6:35 ট্রেন আছে কামরূপ এক্সপ্রেস। তো ওই ট্রেনটা ধরেই যাব গৌহাটি। কামরূপ এক্সপ্রেস দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। সময় হয়েছে এখন 7:20, প্রায় সঠিক টাইমেই ট্রেন ছেড়ে দিয়েছে, মানে 6:35। আর এবার বলি আসল কথাটা। আমি এই ট্রেনের টিকিট কেটেছিলাম প্রায় 1 মাস আগে, কিন্তু কোনো কারণে কনফার্মেশন পাইনি। আরএসিতে আছে আমি আজকে উঠেছি S5-এ আর 47 নম্বর সিট, কিন্তু এটা আরএসি। তো এইভাবেই আমাকে গৌহাটি পর্যন্ত যেতে হবে। আজকে 6:35 ছেড়েছে আর কালকে নামবো মোটামুটি ওই 3:10 এরকম টাইম আছে, আর যদি লেট হয় তো তারও বেশি। বঙ্গে কিন্তু প্রচুর শীত পড়েছে, এই রকম শীত অনেক বছর পরে না। যাই হোক, এই শীতে ঘোরার মজাই কিন্তু আলাদা। আর এটা যদি হয় মেঘালয় তাহলে তো কোনো কথাই নেই। গৌহাটি যাওয়ার জন্য কামরূপ ছাড়াও কিন্তু প্রচুর ট্রেন আছে, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এছাড়া আপনারা IRCTCর ওয়েবসাইট চেক করলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি আমার প্ল্যানিংটা আপনাদের একটুখানি জানিয়ে দিচ্ছি। আমার এই ট্রিপ কিন্তু আমি একা করছি না, আমি একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির সঙ্গে করছি। সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিটার নাম হচ্ছে ব্যাকপ্যাকার ক্যাম্পার্স। আপাতত আমার যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে কালকে আমি গৌহাটিতে নামবো, নেবে রাত থাকবো, মানে রাত্রিটা গৌহাটিতে কাটাবো। আর তার পরের দিন সকালবেলা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমার এই ট্রিপটা আছে, সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি আমাকে পিক করে নেবে। 2 রাত 3 দিনের এই ট্রিপ।
এতক্ষণ কিন্তু ঠান্ডা লাগছিল না, যেই ট্রেনটা রানিং হয়েছে না ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। আর আমার কাছে তো আজকে কোনো রিজার্ভ সিট নেই, দুজন মিলে বসতে হবে একটা সিটে, আর রাত্রিবেলা ঘুমাতেও পারবো না সেইভাবে। তো অনেক কষ্ট করে আমাকে আজকে যেতে হবে গৌহাটিতে। যাই হোক, আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, এই হাওড়া থেকে গৌহাটির ডিস্টেন্স হচ্ছে 973 কিলোমিটার, আর মাঝখানে স্টপ পড়বে ওই 37টা মতো। টাইম হয়েছে এখন 8:36, প্রায় 103 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালো নবদ্বীপ জংশন স্টেশনে। যেহেতু 8:30 বেজে গেছে আর ঘুমো পাচ্ছে, সেই কারণের জন্য এখন তাড়াতাড়ি করে খেয়ে নেব, খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে যাব, কারণ আমার সিটে যে আরেকজন আছে প্যাসেঞ্জার, সে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো যতক্ষণ ঘুমিয়ে যাওয়া যায় ততক্ষণ আমার লাভ। তো আজকে এইটুকুনি থাকলো, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং, ট্রেন থেকে আরও একটা নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত। এখন টাইম হচ্ছে 9:30, আর ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট। ট্রেন তো লেট থাকবেই, কারণ ইন্ডিয়ান রেলওয়ে। যাই হোক, তো এখন এই ফলকনামা স্টেশন ক্রস করলো, 710 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি কলকাতা থেকে। অ্যাপে 12 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে তাপমাত্রা, কিন্তু এই ট্রেনের মধ্যে বসে না আমি সেই রকম কোনো ফিল পাচ্ছি না। হয়তো নিচে নামলে বা গুয়াহাটিতে গেলে হয়তো ওই 12 ডিগ্রিটা মনে হবে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কামাখ্যাগুড়ি স্টেশনে, 730 কিলোমিটার পথ অতিক্রম করে। পানি পানি পানি। আর এই কামরূপ নামটি আসামের যে 35টা জেলা আছে তার মধ্যে অন্যতম একটি জেলা হলো কামরূপ, সেখান থেকেই নেওয়া হয়েছে। ভাড়াটা একটু আমি এই ট্রেনের একটুখানি বলে দিচ্ছি। এই ট্রেনে যদি আপনারা স্লিপারে জার্নি করেন তাহলে নেবে হচ্ছে 505 টাকা। আপনি যদি এসি 2 টায়ারে জার্নি করেন তাহলে নেবে আপনার কাছ থেকে 1880 টাকা, আর এসি 3 টায়ারে যদি জার্নি করেন তাহলে নেবে 1325 টাকা। সময় এখন 3:31, বেরিয়ে পড়েছি একদম গৌহাটি স্টেশনের বাইরে। স্টেশনের ভেতরে আমি কোনো ভিডিওগ্রাফি করলাম না, কারণ প্রচুর পুলিশ, কোথায় কি হয়ে যায়, কে আবার ধরে টরে আবার কী সব হ্যারাসমেন্ট করে। তো সেই কারণের জন্য বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে এইখানে এখন দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটা হচ্ছে পল্টন বাজার। আর আরেকজনের কাছ থেকে শুনলাম যে স্টেশন আছে, স্টেশনের একদিকে আছে পল্টন বাজার আর আরেক দিকে আছে হচ্ছে পান বাজার। আপনারা দুই দিকেই হচ্ছে রুম টুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার আসি হচ্ছে মেন কথাতে। আমি যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এই ট্যুরটা করছি, ব্যাকপ্যাকার ক্যাম্পার্স, আমি ডেসক্রিপশানে নাম্বার সব কিছু দিয়ে দেবো। ওরা নর্থ ইস্টটাকে মোটামুটি ঘোরায়। এখন কথা হচ্ছে যে আমি যখন ট্রেনে ছিলাম তখন এই ট্রাভেল এজেন্সি থেকে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে, দাদা আপনার সঙ্গে আমাদের যে গ্রুপ ট্যুরটা করার কথা ছিল সেটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। তো আমি বললাম যে আমি তো গৌহাটির কাছে চলে এসেছি প্রায়, এখন কি হবে? বলছে না, আমি আপনাকে সোলো ট্রিপ করিয়ে দেবো। তো সোলো ট্রিপটা করিয়ে দেবো, তার জন্য আপনাকে কি করতে হবে, যেটা আমার কালকে সকালবেলা এখান থেকে পিক করার কথা ছিল ওদের, তো সেটা বলছে যে আমাকে আজকে রাত্রিবেলায় মানে 8টার সময় ওরা আমাকে একটা বাস মানে বুক করে দিয়েছে। সেই বাসে করে আমাকে ওই বাগমারা আমাকে যেতে হবে, সেই বাগমারা থেকে ওরা আমাকে পিক করে নেবে। তো বাসের সমস্ত কিছু নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছে, টিকিট সব কিছু দিয়ে দিয়েছে। তো 8টার সময় বাস এখান থেকে যাবে। তো আমি এখন একটা কাজ করব, আমি এখন এখানে বাইরেই কোনো একটা লজ একটা নেব, নিয়ে একটুখানি ফ্রেশ হব, হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই 7টার সময় বেরিয়ে খাওয়া দাওয়া করে বাসে চলে যাব। কারণ বলছে বাসটা বাগমারায় গিয়ে পৌঁছাবে সকালবেলা 5টার সময়, টাইম ওটাই আছে।
আর এই হলো রুম, মোটামুটি একটা রুম, খুব একটা ভালো নয়। এই হলো পাখা টাকা আছে, এখানে গরম কিন্তু পাখা চলছে এই কারণের জন্য। ঠিক আছে, এখানে একটা সিঙ্গেল বেড পেয়ে যাবেন, এখানে একটা দুজন শোয়ার মতো বেড পেয়ে যাবেন। ঠিক আছে, বাকি এইসব লাইট ফাইট আছে। আর বাথরুমটা না দেখালেই ভালো, তবু আরেকবার দেখিয়ে দিই। এই নর্মাল একটা টয়লেট, বেসিন টেসিন আছে মোটামুটি, স্নান করার জন্য ঠিক আছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। আর এই ধরনের হোটেল কিন্তু এই পল্টন বাজার চত্বরে প্রচুর আছে, কমা দামি থেকে আরম্ভ করে বেশি দামি সব ধরনের এই হোটেলই আপনারা এখানে পেয়ে যাবেন। আমি যে হোটেলটাতে আছি সেই হোটেলটার নাম হচ্ছে একদম রাস্তার ওপরে হোটেল কর্পোরেশন। ঠিক আছে, আপনাদের যদি এই হোটেলটা পছন্দ হয় আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা বুক করে নিতে পারেন যদি আপনারা গৌহাটিতে আসেন। স্নান টান করে হয়ে গেলাম ফ্রেশ। একটা কথা বলে রাখি, এই সময় কলকাতায় যতটা ঠান্ডা আমি দেখে এসেছিলাম এখানে কিন্তু ততটা ঠান্ডা নেই, মানে আমি ঠান্ডা জল দিয়েই স্নান করলাম। চলে এলাম হোটেল থেকে নিচে নেবে, এই সামনেই আছে হচ্ছে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের ভেতরেই ঢুকবো, ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর আরেকটা কথা আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, আপনারা যদি মানে খুব সস্তায় যদি শিলং ঘুরতে চান না, তাহলে এখান থেকে আপনারা শেয়ারে গাড়ি করে মানে গৌহাটি আসবেন, গৌহাটি থেকে শেয়ারে গাড়ি নিয়ে আপনারা কিন্তু শিলং চলে যেতে পারেন। মার্কেট কিন্তু দারুণ, পুরো মনে হচ্ছে যেন ধর্মতলা চত্বরে ঘুরে বেড়াচ্ছি। মানে এখানে ঘুরলে কখন যে টাইম পাস হয়ে যাবে নিজেও বলতে পারবো না। আর স্ট্রিট ফুডের দোকান তো প্রচুর পরিমাণে আছে, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড। টাইম এখন 6:06। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম, একটুখানি এগিয়ে যাচ্ছি, একটা মোড় আছে সামনে, ওই মোড়টার নাম হচ্ছে নেপালি বিল্ডিং বলছে। ওখান থেকে ISBT বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টেকার ফেকার এসব পেয়ে যাব। জ্যাম কিন্তু প্রচণ্ড। আমি এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে ISBT বাস স্ট্যান্ড কতখানি রাস্তা, বলছে 10 কিলোমিটার যাবে, হচ্ছে কিন্তু ট্রেকার, সামনে আছে ট্রেকারের স্ট্যান্ড। ISBT বাস স্ট্যান্ড যাওয়ার জন্য ওই মোড় থেকে ম্যাজিক ছাড়ে, আর ওই ম্যাজিকে করে আপনি যদি ISBTতে যান তাহলে অনেক সস্তায় হবে, কিন্তু শেয়ারে তো সময় লাগবে। বলছে যে পুরো ম্যাজিক ভ্যান যতক্ষণ না ভরবে ততক্ষণ ছাড়া যাবে না। তো আমার যেহেতু লেট হয়ে যাবে সেই কারণের জন্য আমি একটা অটোওয়ালার কাছে গেলাম রেট করতে, কত কি নেবে, তো 350 টাকা বললো। তো আমার একটু বেশি লাগলো। আর সামনে একটা বাইক ছিল, বাইকের কাছেও রেট করলাম যে ISBT যেতে কত নেবে, তো 150 টাকা বললো, তো রাজি হয়ে গেলাম। তো এখন বাইকে করেই যাচ্ছি। নেবে পড়েছি ISBTর সামনে, কিন্তু আমি ড্রাইভারের নাম্বার আমার কাছে ছিল, আমি ফোন করে কথা বললাম, বললো যে গাড়িটা শিলং থেকে আসবে। এখানকার লোকাল লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে শিলং হচ্ছে ওই সাইডটা আছে, সুতরাং আমাকে যে এই ফ্লাইওভারটা আছে না, এই ফ্লাইওভারের ওপারে গিয়ে দাঁড়াতে হবে। ওই পারে হচ্ছে ISBT বাস স্ট্যান্ড, আর ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম, এখানে দাঁড়িয়ে আছি, বাস আসবে হচ্ছে শিলং থেকে। গুড মর্নিং। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, আর আমি এখন আছি মেঘালয়ের সাউথ গারো হিলে। বাসে করে নামলাম, কাল রাতে অনেক কষ্ট করে বাস ধরেছি, মানে ধরবো নাই ভেবেছিলাম, মানে ধরতে পারবো না ভেবেছিলাম, কিন্তু ছুটে ছুটে বাইকে করে এসে বাসটা ধরেছি। কারণ আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, বাস পাইনি। পরে যখন ফোন করলাম তখন বলছে বাস বেরিয়ে গেছে। তো তারপরে অনেক কষ্ট করে একটা বাইক ভাড়া করে বাসটাকে দাঁড় করিয়ে ছুটে ছুটে ধরেছি। সারা রাত বাস এলো, একটু আগে আমাকে ওই সামনে মেন রোডটায় ছেড়ে দিল, বলল আমার সঙ্গে কথা ছিল যে উইলিয়াম নগরে বাস স্ট্যান্ডের সামনে গিয়ে দাঁড়াতে, তারপরে আমি ট্রাভেল এজেন্সিকে ফোন করব। তো ওই রাস্তা থেকে একটু হেঁটে হেঁটে আসছি সামনের দিকে, সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড আছে, উইলিয়াম নগর বাস স্ট্যান্ড।
আমি আমার ট্রাভেল এজেন্সিকে ফোন করলাম, তো ট্রাভেল এজেন্সি বলল যে আসছি, আপনি ওয়েট করুন। তো কালকে থেকে তো আমি ওয়েটই করে যাচ্ছি। এই বাসটা ধরার জন্য 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম কাঁধে এই ভারী ব্যাগ নিয়ে। এই হলো গাড়ি, তো গাড়িতে এখন উঠে বসবো, অনেকক্ষণ ধরে ওয়েট করেছি। आज का प्लानिंग क्या है? आज का प्लानिंग आपका साइट सीन होगा 1-2 जगह। अच्छा तो उसके बाद कल सुबह से आपको वारी सोरा ट्रैकिंग होगा। अच्छा एंड देन वहाँ पे जितना लाइक नियर बाय स्टे है और आपका साइट सीन है वो हम लोग करा के दे देंगे ओके स्पेशली आपके लिए। ओके बहुत तकलीफ होके आ गया। हाँ हाँ बहुत तकलीफ हुआ। अभी हम लोग ये थोड़ा विलियम नगर है ये जगह का नाम, उसके अंदर में हम लोग जा रहे हैं। एक गांव है वो हमारा जो जहाँ पे हमारा घर है वहाँ पे जाके और आप फ्रेश अप वगैरह कर सकता है। इसके बाद हम लोग वहाँ से प्रोसीड करेंगे टू इमानग्रे। इमानग्रे आज हम लोग लाइक हमारे वहाँ पे कैंप साइट है, हाँ हाँ तो हम लोग कैंप साइट पे ही बैठेंगे। अच्छा अच्छा तो आपको भी ये देखने को मिलेगा वो रिसेंटली ओपन है। अच्छा तो वो एक हम लोग बोलता है बारे मियाँ छोटे मियाँ होता है ना, जैसे कि वारी छोरा बारे मियाँ है। हाँ हाँ और हमारा जो कैंपिंग साइट है वो उसका छोटे मियाँ है आगनमा वारी। अच्छा उसमें भी आपको बोटिंग करने को मिलेगा और वारी छोरा जैसा आपको देखने को मिलेगा अच्छा आगनमा में भी। अच्छा तो उससे ही लोग ज़्यादातर देखते हैं ना, उसके बाद ये अब इसमें क्या क्या है उसको पता चल रहा है। नहीं ये जो जयंती में क्या है देखने में? जैंटिया में भी बहुत है अलग अलग, जैसे कि जैंटिया हिल्स में भी आपका ये डाउ की किस में पड़ता है? वो खासी में खासी हिल्स में पड़ता है खासी इसमें पड़ता है। और आपका प्रेम सेम पे है, सादमपुर और बहुत अच्छा जगह जगह वहाँ पे भी है जैंटिया में भी। और यहाँ पे भी बहुत है, 100 से ऊपर है इधर ना। हाँ। अभी लोकजन आना तो स्टार्ट किया, अभी ऐसा ऐसा आ जाएगा, ऐसा ऐसा पॉपुलर हो रहा है। नहीं तो मेघालय बोल के शिलोंग ही था, चेरापूंजी था, ये सभी था। हाँ वही है, क्योंकि लाइक जैसे दिखता है ना वैसा नहीं है, उसके अंदर में जाना पड़ता है। जैसे कि गारोहिस मान लो, गारोहिस एक अलग जाति है, अलग कल्चर है, अलग ट्राइब है, लेकिन हम लोग का सेम स्टेट है, बस वही डिफरेंस है। जैसे कि हम लोग का पहले का जो हमारा एंसेस्टर है वो हेड हंटर है हम लोग भी। अच्छा जस्ट लाइक नागा। जैसे कि बिफोर कन्वर्टेड टू क्रिश्चियन हम लोग भी वो क्या होता है ना, जंगल का जो स्पिरिट होता है ना, जैसे पत्थर हो, पेड़ हो, चांद हो, पानी हो, उसी को ही हम लोग भी प्रार्थना करते था। अच्छा इस साल जनवरी में इधर वो जो सिमसंग रिवर है ना, उधर कोई फेस्टिवल चलता है क्या जनवरी में? हर साल जनवरी में शायद ये एक फेस्टिवल होगा, टाइसम फेस्टिवल, वो बागमारा में होगा। बागमारा में, हाँ जी वही है हमारा घर, छोटा सा नन्हा सा प्यारा सा। তো চলে এলাম এই যে দাদার যে ঘর আছে, এই ঘরের সামনেই চলে এলাম। এখানেই এবার হচ্ছে আমি একটুখানি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি এখান থেকে রওনা দেবো এখানকার কিছু লোকাল সাইট সিন আছে, সাইট সিনগুলো করার জন্য। সময় এখন 11টা বাজে, বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে। সকালবেলা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম উইলিয়াম নগরের যে মোড়টা আছে সেই মোড়েই চলে এসেছি। এখান থেকে একটুখানি চা খাবো, চা খেয়ে বাইকে করে আজকে আমি রওনা দেবো হচ্ছে এখানকার যে লোকাল কিছু সাইট সিন আছে সাইট সিনগুলো করতে। সকালবেলা যে চাটা খেয়েছিলাম ওই চাটাতে একটুখানি চিনি বেশি ছিল, এই চাটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে দোকানটা আছে না আমার পেছনে, যে দোকানটা থেকে আমি চা নিলাম, এই দোকানটাতে আপনি চাইনিজ থেকে ফ্রাইড রাইস থেকে সমস্ত ধরনের খাবার দাবার পেয়ে যাবেন। আর এখানকার লোকেরা কিন্তু ওই সকালবেলা ওই ফ্রাইড রাইস খায়। আমাকে বলছে ব্রেকফাস্টে ফ্রাইড রাইস খাবেন নাকি? আমি বললাম এই আবার কী জিনিস। যাই হোক, তো আমি বললাম যে না, সকালবেলা এখন যখন 11টা বেজেই গেছে, এখন আর কিছু খাবো না, একেবারে লাঞ্চে খাবো। তো এই লাঞ্চটা হচ্ছে আমি আমার পয়সায় করব, ডিনার থেকে এরা তারপরে আমাকে খাবার দাবার দেবে বা সব কিছু দেবে। আর
এখান থেকে সাইট সিন দেখার পরে আমি যে জায়গায় আজকে কি একটা বলছে এরা একটা ক্যাম্প সাইডে নিয়ে যাবে, ওই ক্যাম্প সাইডে গিয়ে রাত্রিবেলা স্টে করাবে। তো দেখা যাক সেই ক্যাম্প সাইডটা কীরকম হয়, আমি আপনাদের সব কিছু দেখাবো। এই যে এখানে যে সমস্ত জিপগুলো দাঁড়ানো আছে না, এগুলো এই জিপগুলো বিভিন্ন জায়গায় যায়, কিন্তু একটাতে লেখা আছে হচ্ছে বাগমারা, কোনোটাতে লেখা হচ্ছে সিজু। আপনারা যারা সোলো ট্রিপ করবেন ভাবছেন না, তারা কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এইভাবে আপনাদেরকে ঘোরাবে, পুরো জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেবে। থাকা নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে, আমারও হচ্ছে, আপনাদেরও হবে যদি আপনারা সোলো ট্রিপ করেন। সেইভাবে আপনারা যদি কথাবার্তা বলে রাখেন যে আপনাদের একটুখানি বেটার জায়গা চাই, তাহলে ওরা বেটার জায়গাও করে দেবে। সেক্ষেত্রে পয়সা কড়িটা একটুখানি হয়তো বেশি লাগবে। সামনে জিপসিটা আছে, ওই জিপসিটা করে কিছুটা আমাকে এগিয়ে দিল, এরপরে আমি এই বাইকে করে আমাকে নিয়ে যাবে হচ্ছে সাইট সিনের জন্য। এবারে এই জায়গাটার যে নাম আছে না, এই জায়গাটার নাম হচ্ছে নেংকরা। আর এখানে কিছু লোকাল আমি জিনিসপত্র দেখলাম, বা লোকাল কিছু ফুড বা লোকজন খায় এরকম কিছু পোকামাকড়ও দেখলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এগুলো হচ্ছে লোকাল অরেঞ্জ। আর যেটা দেখানোর জন্য আমি এখানে আসলাম, দিখাইয়ে ভাইয়া ভাইয়া, ये वाला दिखाइए। ये एक नाम हम लोग का नाम पे ये उठाइए कि- गोरंदा खीरा बोलते हैं इसको। एक उठाइए ना हाथ में। ये ये क्या है? गोरंदा खीरा। हाँ, गोरंदा जोंग बोलते हैं, खीरा मतलब जोंग। अच्छा, ये कैसे खाते इसको हैं हम लोग घर पे वो क्या होता है ना, रखता है वो बड़ा करने के लिए। अच्छा अच्छा घर पे ही वो देता है इसको। अच्छा, ये बड़ा होता है। हाँ, उसका एक हाउस बना के उसको उसमें हम लोग क्या बोलते हैं, पालता है। अच्छा इसके बाद इसको बेच रही है। इसमें एक पूरा का दाम है 200 का है, अच्छा, 200 का है। बहुत बढ़िया। ये क्या चीज़ है? यारा मैचम ये कैसे खाते हैं? चीनाथोंग, इसका नाम चीनाथोंग है। हाँ। ये हम लोग का ट्रेडिशनल वे में वो बनाता है। लोकल फूड है ना? लोकल ये वाइल्ड का है, Oil जंगल का है। अच्छा, जंगल का है। हाँ, चीनाथोंग बोलता है। तेरे मैं मुझे असों नाम है। অসাধারণ কিন্তু এই সাউথ গারোর প্রাকৃতিক পরিবেশ, আর অসাধারণ এখানকার কালচার, এখানকার খাওয়া দাওয়া। আমি যাচ্ছিলাম আমার প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। তো এখানে নোয়াল বলে একটা জায়গা আছে, এখানে একটু দাঁড়ালাম। সামনেই আছে হচ্ছে একটা চার্চ, নোয়াল চার্চ। আর এখান থেকে সিমসাং রিভার দেখা যাচ্ছে। তো আমি আপনাদের দেখাবো, ড্রোনের মাধ্যমে দেখাবো সিমসাং রিভারকে। তার আগে বলে দিই, এই সিমসাং রিভার হচ্ছে এই সাউথ গারো হিলের না সবথেকে লংগেস্ট রিভার। আর এই সিমসাং রিভারের উৎপত্তি হচ্ছে নকরেক রেঞ্জ থেকে। আর এই সিমসাং রিভার এখান থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে সেই বাংলাদেশে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, তার নাম হয়েছে সোমেশ্বরী নদী। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, এসে এই জায়গাটা এসে একটুখানি দাঁড়ালাম, আপনাদের সঙ্গে কথা বলছি। আর এই সামনে দিয়েই বয়ে যাচ্ছে সিমসাং রিভার, দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে সিমসাং রিভার, এই হলো সিমসাং রিভার। এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে জাদি বলে, মানে জায়গাটার নাম হচ্ছে জাদি। আর এখানকার লোকেরা না প্রচুর পরিমাণে না এই সুপারি খায়, সুপারি আর পানের সঙ্গে, যেটাকে এখানকার লোকেরা বলে হচ্ছে তাম্বুল। আর যেই কারণের জন্য এই সাউথ গারো হিলে প্রচুর কিন্তু বাকি সব গাছগুলো তো আছেই, তার সঙ্গে সুপারি গাছও কিন্তু প্রচুর পরিমাণে আছে। আর এই হলো জাদি বাজার। টাইম এখন 1টা বাজে। তো আমি এখন চলে এসেছি নাসিব বলে একটা জায়গা আছে। এই জায়গায় না ন্যাচারাল একটা সুইমিং পুল আছে, তো আমি সেটাই দেখাবো আমি আপনাদের। আর সামনে রাস্তাটা একবার দেখুন।
कहाँ से जाना है, इधर से जाना है कि इधर से जाना है? हाँ पानी से ही है। अरे बाप रे बहुत ठंडा पानी है, बहुत ठंडा पानी। এই যে জলটা যে আসছে না, এই জলটার সোর্সটা কোথায় আছে আমি আপনাদেরকে দেখাবো। দারুণ কিন্তু, পুরো একদম পাথুরে রাস্তার মধ্যে দিয়ে। देखते हैं, स्लीपर ही है ना? नहीं नहीं स्लिप नहीं है। हम भी सोचा था स्लिप हो गई है। चलिए चलिए, भीग गया थोड़ा, क्या करे, पानी का जगह आया है। अरे बाप रे बाप, ये जगह थोड़ा खतरनाक था, जाने का टाइम भी स्लीपर ही है। और भी है क्या? आ गया। চলে এলাম একদম মানে ন্যাচারাল যে সুইমিং পুলটা আছে তার সামনে। তো আমি একদম সামনে গিয়ে আপনাদের দেখাতে পারবো না, তবে আপনাদেরকে আমি দেখাবো। এই যে যে আমাকে আজকে ঘোরাচ্ছে এই বলছে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি, মানে আমি তো যেতে পারবো না, এরা তো এক্সপার্ট আছে। তো এ যাচ্ছে সামনের দিকে, সামনে গিয়ে পুরো একদম সুইমিং পুলটাকে আপনাদেরকে দেখাবে। এই যে সামনে গাছগুলোতে আছে না, গাছগুলোতে হচ্ছে পিচার প্ল্যান্ট আছে। পিচার প্ল্যান্টটা আমি কি জিনিস আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে দিচ্ছি আগে। গারো পাহাড়ে না আপনারা ছোটোবেলায় পড়েছেন বা শুনবেন যে পতঙ্গ খেকো উদ্ভিদ, সেই পতঙ্গ খেকো উদ্ভিদ একমাত্র এই গারো পাহাড়েই পাওয়া যায়। গারো পাহাড়ে আমি যে জায়গাটায় দেখালাম, এই যে এই জায়গাটায় তো অল্প স্বল্প আছে, বাগমারাতে না প্রচুর আছে, আপনি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন। হচ্ছে কি, একটা ফুলের মতো, এত বড় ফুলের মতো থাকে, আর এই ফুলটা যখনই ওপেন করা থাকে আর পতঙ্গ যখনই বসে না, এটা স্লিপারি জায়গা আছে, পতঙ্গরা আর ওখানে থাকতে পারে না, নিচে পড়ে যায়। নিচে একটা তরল পদার্থ আছে, সেই তরল পদার্থ পতঙ্গটাকে আটকে নেয়, আর এইভাবে পতঙ্গ মারা যায়। আর এই উদ্ভিদগুলো বেড়ে ওঠে এই পতঙ্গদের যে মরে গেছে না তার যে নির্যাস আছে, সেই নির্যাস নিয়ে আস্তে আস্তে বেড়ে ওঠে ওপরের দিকে। সময় এখন 2টো বাজে। তো আমি এই সিজুর পথেই যাচ্ছিলাম, যেতে যেতে একটা হোটেলের সামনে দাঁড়ালাম, খাওয়া দাওয়া করবো এখন, খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেবো। তো এখানে চিকেনের যে দামটা করলাম সেই দামটা বলছে যে 200 টাকা। বাপরে বাপ, মানে হবে এখানে এই কারণের জন্য কি একদম মানে পাহাড়ের ওপরে একদম গ্রাম এরিয়া, ঠিক আছে। আর যানবাহন কিন্তু এখানে খুব কম চলাচল করে, তবে জায়গাটা অসাধারণ এই কারণের জন্যই বলবো। এপাশে দেখুন পুরো একদম মানে পাহাড় পুরো আস্তে আস্তে নিচে নেমে গেছে, পুরো খাই আছে, ঠিক আছে। আর এখান দিয়ে এরকম সুপারি গাছ, আপনাদের আমি বলেছিলাম যে সুপারি গাছ কিন্তু প্রচুর আছে, কারণ এখানে লোকজন তাম্বুল মানে পান আর সুপারি একসঙ্গে মিশিয়ে খায়, এটা কিন্তু এখানে প্রচলিত, ঠিক আছে। আর আমি কিন্তু চিকেন নিলাম না, কেননা চিকেন বলছে রাত্রিবেলা করবে এরা। তো এখন আমি যেটা নিলাম সেটা হচ্ছে যে আন্ডা নিলাম, মানে ডিম নিলাম। তো ডিমের দাম বলছে 100 টাকা প্লেট। যাই হোক, নিয়ে নিলাম, আর কিছু করার নেই। আর এই লাঞ্চের পয়সাটা কিন্তু আমাকে নিজেকেই দিতে হচ্ছে। এই হলো খাবার জায়গা বানিয়েছে, কি দারুণ দেখুন, সামনে এইরকম একটা ভিউ, অসাধারণ। আর এখানে বসবো লাঞ্চ করতে।
তো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে দেখলাম এখানে চা পাওয়া যাচ্ছে বেশ ভালো, চায়ের দামটা আবার কম আছে, এরকম কাপে দেবে আর বেশ কালারটা দারুণ লাগলো আমার, এই যে কালার। তো এই চা নিয়ে নিলাম, চা এখন খাচ্ছি খাওয়া দাওয়ার পরে। খাবারটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর এই চা খেয়ে এবার রওনা দেবো। সময় এখন প্রায় 3টে, পৌঁছে গেলাম সিজু কেভের সামনে। এখন সামনে যেতে হবে, সামনে গিয়ে এন্ট্রি করতে হবে। আর এখানে সব বাইকগুলো লাগানো আছে, গাড়ি বাইক সব কিছু লাগানো আছে। আর আপনাকে এই সামনেটা থেকে এন্ট্রি করতে হবে। আচ্ছা, আমি এখানে এন্ট্রি করে নিলাম, এন্ট্রি ফ্রি। হ্যাঁ, ওকে, আমি এখানে এন্ট্রি করে নিলাম। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আর হচ্ছে গাইডের খরচাটা তো এরাই দেবে, যে আমি ট্রাভেলস কোম্পানির সঙ্গে এসেছি তারাই দেবে। আপনারা যদি আলাদা আসেন তাহলে আপনাদেরকে দিতে হবে। গাইডের খরচা বলছে এখানে 500 টাকা, ঠিক আছে। আর আমার সঙ্গে একজন গাইড দিয়ে দিয়েছে, তার নাম হচ্ছে, আপনার নাম? मेरा नाम হ্যাঁ, जियान थोरक। কে নাম? जियान थोरक। জিয়ান থোরক। আমাকে আজকে পুরো কেভটাকে ভালো করে ঘুরিয়ে দেবে। ওয়ে টু সিজু কেভ। এই কেভে আসলে কিন্তু গাইড কিন্তু মাস্ট। গাইড ছাড়া আপনারা এই কেভের ভেতরে ঢুকবেন না। প্রচণ্ড বড় কেভ, ভেতরে ঢুকলে আপনারা হারিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। আর টোটাল ডিস্টেন্স হচ্ছে কেভটার প্রচুর লং। এই কেভ মানে গারো পাহাড়ের সব থেকে লম্বা কেভ হচ্ছে এই কেভটা। আর তার ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, ঠিক আছে। মানুষজন যেতে পেরেছে বা কেভের ভেতরে এক্সপ্লোর করতে পেরেছে 3-4 কিলোমিটার পর্যন্তই, ঠিক আছে। তারপরে আর কেউ আর সাহস করে উঠতে পারেনি কেভের ভেতরে যাওয়ার। আর 1922 সালে এই কেভটিকে খুঁজে পায় প্রেম চোপড়া এবং স্ট্যানলি নামে দুজন ব্যক্তি। চলে এসেছি একদম গুহার গেটের সামনে। আমি এবার গেটের ভেতরে যাব। গেটের ভেতরে গিয়ে আপনাদের আমি পুরো গুহাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরে কিন্তু স্ট্যালাকমাইট এই ধরনের প্রচুর আছে, আপনাদেরকে আমি দেখাবো। আর ভেতরে প্রচুর অন্ধকার, যেই কারণের জন্য আমি একটা সরঞ্জামও নিয়ে নিয়েছি। আমার গাইডের কাছেও আছে, আমার কাছেও আছে এই টর্চ। এই টর্চ দিয়ে দিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো এই গুহার ভেতরে যা আছে। প্রচুর জলের আওয়াজ শুনতে পাচ্ছি, আর এই জল কিন্তু গুহার ভেতর থেকেই আসছে। चलिए चलिए, बाप रे, इधर भी पानी गिर रहा है। बाबा, এই ঢুকে গেলাম। প্রচণ্ড ভয়ঙ্কর, এই দেখুন। জলটা আসছে কোথা দিয়ে দেখুন, পুরো একদম ভেতর দিয়ে। प्रचंड ठंडा जल। आप लोग कितने दूर तक गए हैं? ये अभी तक तो ये ख़त्म नहीं होता, सीधे है। नहीं, ख़त्म तो नहीं होगा। कोई कितना दूर तक गया है पता ही नहीं, लेकिन आप लोग कितने दूर तक टूरिस्ट लोगों को लेके गया? ये दो टूरिस्ट लोग को तो बस 2 किलोमीटर या 1.5 किलोमीटर। अच्छा, अंदर तो अकेले जाना अलाउ ही नहीं है? हाँ, अंदर अलग नहीं है क्योंकि रास्ता है ना। हाँ हाँ, বাপরে, ভেতরে তো পুরো একদম ভয় লেগে যাওয়ার মতো। চলিয়ে, আপনারা যারা এখানে আসবেন না, একটু ভালো জুতো ব্যবহার করবেন, নইলে কিন্তু স্লিপ খাচ্ছে এসব পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে। পুরো বাদুরে বাদুর। ওয়াও, এত আওয়াজ হচ্ছে না, প্রচুর বাদুর, প্রচুর। Fantastic.
अभी कहाँ से नीचे जाना है? इधर से। এই জায়গাটা এক হাঁটুর বেশি জল এই জায়গাটা। चलिए अब से ठीक ठाक हो गया। उधर में इतना पत्थर था। ये कौन सा? इधर थोड़ा लाइट दिखाई तो দেখুন এদিকেও আবার রাস্তা ফাস্তা আছে। কোথায় কি রাস্তা আছে কিছুই বোঝা যাচ্ছে না। अरे यार क्या जगह है रे बाबा। কি করছেন আপনারা? একবার তো আসুন, এইসব জায়গাগুলো ঘুরে যান। আর কবে আসবেন? उस साइड पे दिखा, उस साइड पे। अरे ना, দেখুন কোন রাস্তা দিয়ে যাবেন। এই দিক দিয়ে যাবেন না সামনের দিক দিয়ে যাবেন না ওইদিকে বাঁ দিকে একটা রাস্তা আছে ওদিক দিয়ে যাবেন। এই কারণের জন্য গাইড কিন্তু মাস্ট। একমাত্র গাইডই জানে কোথা দিয়ে যেতে হবে কোথা দিয়ে যেতে হবে না। ये पानी कितना दूर तक है? हाँ इतना ही है ना? कितना तक है? পুরো হাঁটুর ওপর পর্যন্ত জল চলে এসছে। একদম সাবধানে কিন্তু যাবেন আপনারা। নিচে কিন্তু প্রচুর এরকম পাথর আছে। এদিকে আবার কিন্তু জলের স্রোত আর আবার হাঁটু জল। इस साइड से आ रहा है ना? रुक जाइए रुक जाइए। पत्थर है, थोड़ा रुक जाइए। मेरे सामने रहिए बस। अब उधर बस बस। अरे बाप रे बाप, জলটা আসছে দেখুন কোথা দিয়ে। এই জিনিস মিস করে যেতাম যদি এই জিনিসটা যদি দেখতাম এখানে। সাউথ গারোতে আপনারাও আসুন, এসে এই ধরনের জিনিসগুলো একবার এসে দেখে যান। সিজু কেভ অসাধারণ সুন্দর। একটু ভয় আপনাদের অবশ্যই লাগবে। থোড়া লাইট দিখাইয়ে। কিন্তু অবশ্যই এসে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করে যাবেন আপনারা। ওইদিকে কিন্তু প্রচুর চলে গেছে, প্রচুর লম্বা রাস্তা। কোথায় গিয়ে শেষ হচ্ছে জানা নেই। সুতরাং আমি ভাবছি আর রিস্ক নেব না, আমি এখান থেকেই বেরিয়ে যাবো ভাবছি। অদ্ভুত জিনিস, অদ্ভুত জায়গা,
অদ্ভুত। আর এখানে গাইড ছাড়া একা আসতেও পারবেন না, প্রচণ্ড ভয় লাগবে, অন্ধকারে পুরো ভর্তি। বেরিয়ে গেলাম কেবের ভেতর থেকে। আমি যে গাইড আমার সঙ্গে এসেছিল তাকে জিজ্ঞেস করলাম যে আরও দূরে যাওয়া যায় কি না। আমি তো আমার পা স্লিপ খাচ্ছে, পড়ে যাওয়ার ভয় লাগছে, সেই কারণের জন্য ব্যাক করে চলে এলাম। বলছে ভেতরে আরও দূর নাকি যাওয়া যায়, মানে আরও দূর 3-4 কিলোমিটার পর্যন্ত এক্সপ্লোর করতে পেরেছে লোকজন। আমি আপনাদের যেটা বললাম এর আগে, তো ভেতরে বলছে ওয়াটারফলসও আছে, কিন্তু সেইটা দেখতে গেলে আপনাকে সাঁতার কেটে যেতে হবে, মানে ওখানে জল কিন্তু আরও বেশি। তো আমি ভালোই করেছি, আর বেশি দূর যাইনি, ব্যাক করে চলে এসেছি। সামনে যে আপনাদের যে বাদুরগুলোকে দেখালাম, প্রচুর বাদুর, প্রচুর চামচিকি, প্রচুর বাদুর। আর যেই কারণের জন্য এই কেভটাকে অনেকে ব্যাট কেভ বলেও জানে, মানে বাদুরের গুহা বলেও জানে। আর এখানকার লোকেরা, মানে লোকাল লোকেরা এই গুহাটাকে বলে ডাব খোল। दारुण एक्सपीरियंस, असाधारण एक्सपीरियंस। चलिए चलते हैं, बहुत अच्छे से घुमाया। টাইম এখন 5টা বাজে। আমি চলে এলাম আজকের আমার যে সাইট সিনগুলো ছিল সেগুলো দেখে। সিজু কেভ অসাধারণ ছিল। কালকে আমি যাব হচ্ছে ওয়ারিচোরা, যেটা পরের পর্বে আসবে। এখন আমি চলে এলাম ব্যাকপ্যাকার ক্যাম্পার্সের ক্যাম্প সাইট এরিয়াতে। এই জায়গাতেই আমি আজকে রাত্রিবেলা থাকবো, বা আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। একদম নতুন খুলেছে এই ব্যাকপ্যাকার ক্যাম্পার্স, এখানে ক্যাম্প সাইটটা, ঠিক আছে। ছোট ছোট 4-5টা টেন্ট আছে। আস্তে আস্তে বলছে আরও পরে বড় করবে এই জায়গাটাকে। আর এখানে সামনে আরও একটা জিনিস আছে দেখার, সেটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই হলো এদের টেন্টগুলো। আর ওইদিকে বাথরুম, ওয়াশরুম সব কিছু আছে। সামনে আছে হচ্ছে একটা রিভার, তো ওখানে সবাই নাকি মাছ ধরছে, তো সেটাই আমি দেখতে যাচ্ছি। এখন একটু সন্ধে হয়ে গেছে, তবুও ওই জায়গাটায় যাব, গিয়ে আমি আপনাদেরকেও দেখাবো। এই যে নদীটা, এই নদীটা ওয়ারিচোরা থেকে আসছে বলছে। আর এখানে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। সবাই দেখুন এইরকম ছিপ ফেলে রেখে দিয়েছে। এদিকে এই সাইডে একটা আছে, ওইখানে আছে, সামনে সব বসে আছে। পরিবেশটা একবার দেখুন, মনে হচ্ছে না এখানে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা একটু বসে থাকি। গরমকালে তো এই জায়গা দারুণ লাগবে একদম। तो कैसे है आप सब लोग? ठीक ही है ना?